দশম শ্রেণীর বাংলার বা মাধ্যমিক বাংলার নির্মিতি অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বঙ্গানুবাদ। মাধ্যমিক বাংলায় এই বঙ্গানুবাদে থাকে টোটাল 4 নাম্বার। সঠিক পদ্ধতিতে যদি বঙ্গানুবাদ তোমরা লিখতে পারো তাহলে বঙ্গানুবাদ থেকে কিন্তু তোমরা পুরো নাম্বার অবশ্যই পাবে, অর্থাৎ 4 নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে। এটা কি হবে, তোমাদের মাধ্যমিক বাংলার নাম্বার বাড়াতে অনেকটা সাহায্য করবে। কিন্তু সঠিকভাবে বঙ্গানুবাদ লিখতে গেলে কিছু নিয়ম বা পদ্ধতি তোমাদের মাথায় রাখতে হবে এবং সেই পদ্ধতিগুলি অনুসরণ করেই তোমাদের বঙ্গানুবাদ লিখতে হবে। সেই জন্যই আজকের ভিডিওটি। আজকের ভিডিওর মাধ্যমে বঙ্গানুবাদ লেখার সঠিক নিয়ম, যে নিয়মে বঙ্গানুবাদ লিখলে তোমরা পুরো নাম্বার অবশ্যই পাবে, সেগুলি নিয়ে আলোচনা করব এবং তার সাথে বঙ্গানুবাদ কি এবং একটি বঙ্গানুবাদের উদাহরণ বা নমুনাও তোমাদের সামনে আমি দেখিয়ে দেব। তাই আজকের ভিডিওটি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং ভিডিওটি সম্পূর্ণরূপে তোমরা দেখে নিলে বঙ্গানুবাদ লেখা নিয়ে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না এবং বঙ্গানুবাদ থেকে তোমরা পরীক্ষায় পুরো নাম্বার অবশ্যই পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। বঙ্গানুবাদ, বঙ্গানুবাদ লেখার নিয়ম এবং একটি নমুনা। আমি অত্যন্ত সহজ সরলভাবে সমগ্র বঙ্গানুবাদ বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। প্রথমে আমরা আলোচনার আগে জেনে নিই যে এই বঙ্গানুবাদ জিনিসটি কি। একটি ভাষার বক্তব্য ও ভাব অন্য ভাষায় অনুদিত হবার নাম হলো অনুবাদ। অর্থাৎ বঙ্গানুবাদের সাথে রয়েছে বঙ্গযুক্ত অনুবাদ। এই অনুবাদ কথার অর্থ হলো একটি ভাষার বক্তব্য বা ভাব যদি অন্য কোনো ভাষায় সেটিকে অনুবাদ করা হয়। তাই অন্য ভাষায় প্রকাশিত বক্তব্য ও ভাব বাংলা ভাষায় রূপান্তরিত হলে তাকে বলা হয় বঙ্গানুবাদ। অর্থাৎ অন্য যে কোনো ভাষা থেকে বাংলা ভাষায় যদি সেটিকে রূপান্তর করা হয় সেটিকে আমরা বলবো বঙ্গানুবাদ। এবার তোমাদের সিলেবাসে ইংরাজি ভাষায় প্রকাশিত বক্তব্য বা ভাব বাংলায় ভাষান্তরিত করতে হবে, যেটিকে বলা হয় ইংরাজির বঙ্গানুবাদ। অর্থাৎ তোমাদের ইংরাজি ভাষার বাংলা অনুবাদ অর্থাৎ ইংরাজির বঙ্গানুবাদ করতে হবে পরীক্ষায়। এবার এই বঙ্গানুবাদ লেখার নিয়মাবলীগুলি আমরা দেখে নিই। প্রথম পয়েন্ট, ইংরেজি এবং বাংলা দুই ভাষার প্রকৃতি আলাদা। ইংরেজিতে যে কথা যেভাবে বলা হয় বাংলাতে অনেক ক্ষেত্রে সেই কথা সেইভাবে বলা হয় না। ইংরেজি থেকে বাংলায় অনুবাদের সময় দুই ভাষার নিজস্বতা সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ ইংরেজিতে আমরা যেভাবে কথা বলি বাংলাতে কিন্তু সম্পূর্ণ সেই একইভাবে কথা আমরা বলি না, কিছুটা পরিবর্তন হয়। আমি সেটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, যেমন তোমরা দেখে নাও। যেমন ইংরেজিতে রয়েছে আই ইট রাইস, এটার বাংলা অর্থ হলো আমি ভাত খাই। কিন্তু আক্ষরিক অনুবাদ অর্থাৎ সরাসরিভাবে যেভাবে ইংরেজিতে রয়েছে সেভাবে যদি আমরা অনুবাদ করি তাহলে হবে আমি খাই ভাত, যেটা কিন্তু শুনতে একদমই ভালো লাগছে না। দুটি ভাষার নিজস্বতার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রথমে ইংরেজির ক্ষেত্রে হয় কি সাবজেক্ট ভার্ব এবং তারপরে হয় অবজেক্ট, কিন্তু বাংলায় লেখার ক্ষেত্রে আমরা লিখি সাবজেক্ট অবজেক্ট এবং সব শেষে ভার্ব। অর্থাৎ আই ইট রাইস এটাকে আমি খাই ভাত না লিখে বাংলায় আমরা লিখব আমি ভাত খাই। বঙ্গানুবাদ লেখার ক্ষেত্রে কিন্তু এইরকম এই দিকগুলি কিন্তু নজর তোমাদের অবশ্যই রাখতে হবে। এরপর 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে, অনুবাদের জন্য প্রদত্ত অংশটি প্রথমে খুব মনোযোগ সহকারে পড়ে নিতে হবে এবং তার অর্থ ও ভাব ভালো করে বুঝে নিতে হবে। অর্থাৎ বঙ্গানুবাদের ইংরেজি যে প্যাসেজটি তোমাদের থাকবে সেটিকে অন্তত 2 থেকে 3 বার কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝে নিতে হবে এবং তার অর্থ এবং তার ভাব এই দুটোই কিন্তু তোমাদের প্রথমে বুঝে নিতে হবে। একবার পড়েই কিন্তু লেখা যাবে না, একটু ভালো করে পড়ে নিয়ে তার ভেতরের বিষয়টি কি বলতে চেয়েছে সেই বিষয়টি কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। আর বিষয়টি যদি একবার তোমরা বুঝে নিতে পারো তাহলে কিন্তু বঙ্গানুবাদটির লেখা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এরপর 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে, অনুবাদের ক্ষেত্রে মূল রচনার বক্তব্য ও ভাব একই রাখতে হবে, তবে আক্ষরিক নিরস অনুবাদ অপেক্ষা সরল ভাবানুবাদ অধিক মূল্যবান। অর্থাৎ যে মূল যে প্যাসেজটি তোমাদের দিয়েছে তার যে বক্তব্য বা ভাব দেয়া রয়েছে সেটি কিন্তু তোমাদের লিখতে হবে। প্যাসেজে একরকম রয়েছে তুমি আরেক রকম লিখে ফেলছো, সেটি করলে কিন্তু হবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে কি হয়, তার আক্ষরিক নিরস অনুবাদ না করে যদি সেই বাক্যটির একটু ভাবানুবাদ করে নেওয়া যায়, কিন্তু ভাবানুবাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন সেই প্যাসেজটির মানেটা সঠিক থাকে, অর্থাৎ অর্থ যেন একই থাকে। সেইভাবে ভাবানুবাদ করলেও কিন্তু বঙ্গানুবাদে তোমরা নাম্বার পাবে। যেমন একটি উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিয়েছি, দেখো উদাহরণটি হলো ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ।
এই ইংরাজি বাক্যটিকে যদি হুবহু বাংলায় অনুবাদ করতে হয় তাহলে কি হবে? বিড়াল এবং কুকুর বৃষ্টি হচ্ছে। তাহলে অনুবাদের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ বোঝাই তো গেল না, উপরন্তু এরকম বাক্য লিখলে সেটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। কিন্তু এটির যদি আমরা ভাবানুবাদ করি তখন কি হবে? মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন বাক্যটির সঠিক অর্থ যেমন বোঝা যাবে, কাজেই অনুবাদের সময় বাংলা ভাষার স্বাভাবিকতাকে বজায় রাখতে হবে। অর্থাৎ এইভাবে বাক্যের ভাবানুবাদ করে বঙ্গানুবাদ কিন্তু লিখতে হবে, অথচ বাক্যের অর্থ যেন একই থাকে। ভাবানুবাদ করতে গেলে অর্থ যেন পাল্টে না যায়, সেদিকেও কিন্তু নজর তোমাদের দিতে হবে। এর পরের পয়েন্ট, মূল রচনার বাগধারা, প্রবাদ, প্রবচন, বিশিষ্টার্থক শব্দ প্রভৃতি থাকলে যেগুলির হুবহু বাংলা রূপান্তরের চেষ্টা না করে বাংলা ভাষায় প্রচলিত একই রকমের বাগধারা, প্রবাদ, প্রবচন, বিশিষ্টার্থক শব্দের সন্ধান করতে হবে। না পাওয়া গেলে মূল রচনার এই অংশগুলোর প্রকৃত অর্থ সামঞ্জস্যপূর্ণভাবে সহজ বাংলায় প্রকাশ করতে হবে। এর অর্থ কি? ইংরেজিতে অনেক রকম ইডিয়মস রয়েছে যেগুলির সরাসরি বাংলা ভাষায় রূপান্তর করা হয়তো যায় না। ধরো এরকম কোনো একটা বাক্য দিয়েছে, সেখানে কোনো একটা ইংরেজি ইডিয়মস রয়েছে, সেই বাগধারাটিকে তুমি যদি বাংলায় রূপান্তর করো তাহলে সেটি কিন্তু সঠিকভাবে তুমি রূপান্তর করতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে? তার সমগোত্রীয় বাংলার কোনো একটি বাগধারা বা প্রবাদ, প্রবচন বা বিশিষ্টার্থক শব্দ তোমাদের লিখতে হবে। এবার যদি তুমি সেটি না পারো তাহলেও কোনো সমস্যা নেই, তোমাকে যে রচনার অংশগুলি তোমাদের দিয়েছে, অর্থাৎ যে ইডিয়মস বা বাগধারা তোমাদের দেওয়া রয়েছে, সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ সহজ একটি বাংলা ভাষায় তোমাদের সেটি প্রকাশ করে দিতে হবে, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এই নিয়ে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই। এর পরের পয়েন্ট 5 নাম্বার, ইংরেজি ভাষায় এমন অনেক শব্দ ব্যবহার করা হয় যেগুলি বাংলা ভাষায় অপ্রয়োজনীয়, যেমন বহু ক্ষেত্রে ইংরেজির অ্যাম, ইজ, আর প্রভৃতির বাংলা প্রয়োজন হয় না। এখানে প্রকৃতির হয়ে গেছে, এটা প্রভৃতির হবে। অর্থাৎ ইংরেজি ভাষায় এমন অনেক শব্দ রয়েছে যেগুলি বাংলায় আমরা কিন্তু ব্যবহার করি না, সেগুলি কিন্তু তোমাদের নজর দিতে হবে। যেমন দি গার্ল ইজ ইন্টেলিজেন্ট, এটির বাংলা অনুবাদ কি হবে? মেয়েটি হয় বুদ্ধিমান। কিন্তু এই যে ইজ মানে যার অর্থ হয়, এটি কিন্তু বাংলায় আমরা ব্যবহার করি না। তো বাংলায় আমরা কি লিখবো? মেয়েটি বুদ্ধিমান। এইভাবে লিখে কিন্তু যেটি দেখতে তোমাদের ভালো লাগবে। একইভাবে আই এম হ্যাপি, যদি এরকম কোনো বাক্য থাকে, এর বাংলা কি হবে? আমি হই সুখী। কিন্তু সেটিকে আমি হই সুখী না লিখে আমরা কি লিখবো? আমি সুখী। এইভাবে কিন্তু তোমাদের এগুলি মনে রাখতে হবে যে ইংরেজির অনেক শব্দ কিন্তু বাংলায় ব্যবহার হয় না, সেগুলিকে অমিট করে বা অ্যাভয়েড করে কিন্তু বাংলা বাক্যটিকে সুন্দরভাবে তোমাদের লিখতে হবে। এরপর 6 নাম্বার পয়েন্ট, ইংরেজি বাক্যের ইন্ট্রোডাক্টরি ইট, অপটেটিভ সেন্টেন্সের মে, লেট প্রভৃতির হুবহু অনুবাদ না করাই ভালো, কেননা বাংলা বাক্যে এগুলোর আক্ষরিকভাবে অনুবাদ করা যায় না। যেমন একটা উদাহরণ দিয়েছি, তোমরা বুঝে নিতে পারবে। দেখো, ইট ইজ ব্লোয়িং ভেরি হার্ড, এটা বঙ্গানুবাদের সময় এখানে ইট ব্যবহার করা চলবে না। বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কি হবে? বাতাস খুব জোরে বইছে। একইভাবে দেয়ার ওয়াজ ইন অযোধ্যা এ কিং নেমড দশরথ, এটা কি হবে? অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন, এখানে দেয়ারের ব্যবহার হলো না। আবার মে গড হেল্প ইউ, এখানে কি হবে? ভগবান তোমার সহায় হন, এখানে মেয়ের ব্যবহার হলো না। এইভাবে ইন্ট্রোডাক্টরি ইট, অপটেটিভ সেন্টেন্স, মে, লেট এই শব্দগুলো বাংলায় অনুবাদের ক্ষেত্রে তোমাদের অ্যাভয়েড করে যেতে হবে, তবেই কিন্তু বাংলা বাক্যগুলিকে সুন্দর লাগবে, অথচ মানেটা তোমাদের একই থাকবে। এগুলি কিন্তু নজর রেখো। এরপরে 7 নাম্বার পয়েন্ট, কিছু কিছু ইংরাজি শব্দ বাংলা ভাষার শব্দভাণ্ডারের মধ্যেই জায়গা করে নিয়েছে, যেগুলিকে নতুন করে বাংলায় রূপ দেবার চেষ্টা না করাই ভালো। যেমন কি চেয়ার, টেবিল, ব্যাংক, কাপ ইত্যাদি। অর্থাৎ অনেক ইংরেজি শব্দ রয়েছে যেগুলি আমরা ইংরেজি শব্দটিকেই বাংলায় ব্যবহার করি। এবার তোমাদের মনে হতেই পারে বঙ্গানুবাদ দিয়েছে মানে সব শব্দই বাংলায় লিখতে হবে, সেটা কিন্তু নয়। এই যেমন চেয়ার, টেবিল, ব্যাংক ইত্যাদি এই জাতীয় যদি শব্দ থাকে, এগুলো কিন্তু আমরা সরাসরি ইংরেজি শব্দটাকেই বাংলায় ব্যবহার করি। তাই এগুলোকে বাংলায় রূপান্তর করার জন্য ভাবতে বসে যেও না, বা বাংলায় রূপান্তর করে লিখতে হবে এমন কোনো মানে নেই। এগুলি কিন্তু সরাসরি ইংরেজি শব্দটাকে লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। যেমন চেয়ারটাকে আবার তোমরা CHIR চেয়ার এরকম না, চেয়ারটা চয়কার 29 টাকার চেয়ার, এইভাবে লিখলেই হবে। এটা মনে রেখো তোমরা। 8 নাম্বার পয়েন্ট, ইংরেজিতে একই প্রিপোজিশন
এক এক ক্ষেত্রে এক এক রকম অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ ইন বিভিন্ন জায়গায় ব্যবহারের ক্ষেত্রে আলাদা আলাদা অর্থ পায়, অ্যাট আলাদা আলাদা অর্থ পায়। এইরকম ইংরেজি থেকে বাংলায় রূপান্তরের সময় প্রিপোজিশনের অর্থ কী হবে তার জায়গা অনুযায়ী বুঝে নেওয়া দরকার। অর্থাৎ প্রথম পয়েন্টেই আমি বলেছিলাম যে প্যাসেজটা তোমাদের দেয়া থাকবে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে প্যাসেজটার মানেটা কি বা প্যাসেজটার দ্বারা কি বোঝানো হয়েছে। তো সেই অনুযায়ী প্রিপোজিশনগুলোর অবস্থান অনুযায়ীও কিন্তু বাক্যের মানে পরিবর্তন হয়ে যায়, সেটা কিন্তু তোমাদের ভালো করে বুঝে পড়ে নিয়ে বুঝে নিতে হবে। এরপর 9 নম্বর পয়েন্ট, বঙ্গানুবাদের সময় অহেতুক বাক্যকে জটিল করলে হবে না। অর্থাৎ যেরকম তোমাদের ইংরাজিটা দেয়া থাকবে সেটিই তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে, কখনো কখনো ভাবানুবাদ করবে, কিন্তু ভাবানুবাদ করতে গেলে অহেতুক বাক্যটাকে তুমি জটিল করে ফেলছো এবং শেষ পর্যন্ত এতটাই জটিল হয়ে গেল বাক্যটার কোনো মানেই বোঝা গেল না, সেরকম কিন্তু করবে না। সহজ সরল ভাষায় সহজ সরল বাক্যে ছোট ছোট বাক্যে বঙ্গানুবাদ অবশ্যই করবে, চেষ্টা করবে যেরকম মানে আছে সেইটাকেই তোমরা লেখার। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি ভাবানুবাদ করা যায় সেটিও ভাবানুবাদ করবে, তবে বাক্য যেন জটিল বা না হয়ে যায় সেটির দিকে কিন্তু অবশ্যই তোমরা নজর রাখবে। এরপর 10 নম্বর পয়েন্ট, জটিল যৌগিক বাক্য অনুবাদের সময় সতর্ক থাকতে হবে। যেমন এভরিবডি লাভস হিম হু স্পিক্স দ্য ট্রু, এখানে দুটি হু হয়ে গেছে, এখানে একটি হু হবে। এভরিবডি লাভস হিম হু স্পিক্স দ্য ট্রু, এটি আক্ষরিক অনুবাদ করলে হবে প্রত্যেকে ভালোবাসে তাকে যে সত্য কথা বলে, যেটি শ্রুতিকটু। অর্থাৎ আক্ষরিক অনুবাদ করলে দেখো এই বাক্যটি তোমাদের মানেটা ঠিক ভালো লাগবে না শুনতে। এটা যথার্থ বঙ্গানুবাদ কি হবে, যে সত্য কথা বলে সকলেই তাকে ভালোবাসে, এইভাবে কিন্তু লিখতে হবে। অর্থাৎ ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ কি তোমরা আশা করছি এই পয়েন্টগুলোর মাধ্যমে বুঝতে পারছো। যদি কোনো তাও সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং শেষ যে পয়েন্টটি তোমাদের দেখতে হবে সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট এবং খুব ভাইটাল একটি পয়েন্ট, মান্য চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে হবে। তোমাদের বঙ্গানুবাদের হেডিংয়েই কিন্তু লেখা থাকে মান্য চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। বঙ্গানুবাদ করার সময় সাধু চলিত ভাষার মিশ্রণ ঘটানো কোনোভাবেই চলবে না। অর্থাৎ যে ইংরাজি প্যাসেজটি দেওয়া থাকবে সেটিকে মান্য অর্থাৎ আমাদের কথ্য চলিত ভাষাতেই কিন্তু লিখতে হবে। কোনোভাবেই বঙ্গানুবাদ লেখার সময় সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটানো একদমই চলবে না। সাধু ভাষায় তো লেখা যাবেই না, কোনো ক্ষেত্রে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটানোও চলবে না। মান্য চলিত এবং কথ্য চলিত ভাষাতেই কিন্তু বঙ্গানুবাদ তোমাদের লিখতে হবে। তো এই 11টি পয়েন্ট আমি তোমাদের যা বলে দিলাম, এগুলিকে যদি তোমরা মনে রেখে বঙ্গানুবাদ করো তাহলে কিন্তু বঙ্গানুবাদ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা কিন্তু বঙ্গানুবাদের যথাযথ নাম্বার পাবে। বঙ্গানুবাদ আমি তোমাদের বলবো তোমরা প্রত্যেকে পুরনো টেস্ট পেপার জোগাড় করে নিতে পারো, বা তোমাদের বইয়ের পিছনে ব্যাকরণ বইয়ের পিছনে যে বঙ্গানুবাদগুলি রয়েছে সেগুলি কিন্তু প্র্যাকটিস করো। বারবার প্র্যাকটিস করলে কিন্তু বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি এবং ভালোভাবে তোমরা বঙ্গানুবাদ লিখতে পারবে। এবার একটি নমুনা বঙ্গানুবাদের আমরা দেখে নিই। ইংরেজিটা আগে আমি পড়ছি, তোমরা শুনে নাও। আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস। Human life is nothing but collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life. Time and tide wait for none. এটিকে যদি বাংলাকে অনুবাদ করা হয়, বাংলায় অনুবাদ, তখন কি হবে? প্রথম লাইনটি লেখা রয়েছে আওয়ার লাইফ ইজ শর্ট, এটি কি হবে? আমাদের জীবন সংক্ষিপ্ত। এর পরের লাইন যেটি রয়েছে বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস, এটি কি হবে? কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। দেখো এইখানে আমি লেখা রয়েছে, যদি তোমরা লেখো আমাদের অনেক কাজ করতে হবে তাহলেও কিন্তু কোনো ভুল হবে না। 3 নম্বর লাইনটি কি রয়েছে? হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস, এটি কি হবে? মানব জীবন মুহূর্তের সঞ্চয় ছাড়া কিছু নয়। পরেরটি সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্টস ইন ভেন, এটি কি হবে? তাই একটি মুহূর্ত আমরা অনর্থক ব্যয় করব না। তারপরে টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ, এটির মানে কি? সময়ের অপচয় হলো জীবনকে সংক্ষিপ্ত করা। শেষ লাইন যেটি রয়েছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। এইভাবেই বঙ্গানুবাদ লিখতে হবে। আমি একটি উদাহরণ দিয়েও তোমাদের বলে দিয়েছি, তোমরা ভালো করে উদাহরণটি দেখে নিও এবং দরকার পড়লে নিয়মাবলীগুলি আর একবার তোমরা পুনরায় প্রথম থেকে দেখে নিতে পারো। এতে তোমাদের ডাউট যদি কোনো জায়গায় থেকে থাকে সেটিও ক্লিয়ার হয়ে যাবে
এবং এই যে নিয়মাবলী এগুলি ফলো করে যদি তোমরা বঙ্গানুবাদ লেখো তাহলে কিন্তু বঙ্গানুবাদে তোমরা পুরো নাম্বার পাবে, মাধ্যমিকে 4 নাম্বার অবশ্যই পেয়ে যাবে। তাই একটু সজাগ সচেতন হয়ে যেভাবে নিয়মাবলীগুলি বললাম সেগুলি ফলো করে বঙ্গানুবাদ দেখো এবং বঙ্গানুবাদগুলো বাড়িতে বারবার লেখা তোমরা প্র্যাকটিস করো। এবং একটু উদাহরণ দিয়ে দিয়েছি, দরকার পড়লে উদাহরণটিও তোমরা খাতায় লিখে নিতে পারো। তো এটাই হলো তোমাদের বঙ্গানুবাদ। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে তার উত্তর তোমাদের দিয়ে দেবো। তো নিয়মাবলীগুলো তোমরা এইভাবে ফলো করে অবশ্যই পরীক্ষায় বঙ্গানুবাদ লেখো, তোমরা কিন্তু পুরো নাম্বার তাতে অবশ্যই পাবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে বঙ্গানুবাদ লেখার নিয়মাবলী তোমরা জানতে পারলে, তার সাথে বঙ্গানুবাদের নমুনা বা উদাহরণও তোমরা দেখতে পেলে এবং কিভাবে বঙ্গানুবাদ তোমাদের লিখতে হবে সেটাও তোমরা জানতে পারলে। তো যে নিয়মাবলীগুলি তোমাদের বলে দিলাম সেই নিয়মাবলীগুলি মাথায় রেখে অবশ্যই বঙ্গানুবাদ লিখো, তাহলে কিন্তু পরীক্ষায় বঙ্গানুবাদ লেখায় তোমরা 100% নাম্বার অর্থাৎ পূর্ণ নাম্বার অবশ্যই পাবে। তো তোমাদের আর আশা করছি বঙ্গানুবাদ লেখা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং যদি তাও কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা তোমাদের আরও কিছু জানার থাকলে সেটিও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তার উত্তর তোমাদের দিয়ে দেবো। এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ারের পাশাপাশি চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।